জানবো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন কিছু দিক যেগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দাদা, শুরুতেই আমি একটু আলাপ করতে চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা সফরের কথাবার্তা হচ্ছিল আপনার দেশের সাথে, ভেতরে কি এমন মানে এটা বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ইন্ডিয়া থেকেও জানানো হয়নি, কিন্তু মনে হলো যেন ভেতরে ভেতরে কিছু একটা চলছে, একটা কোনো আলাপ বা একটা কোনো উদ্যোগ ভেতরে ভেতরে আছে, আহ যাওয়া আসার ব্যাপার ছিল। আবার গতকালকে দেখলাম যে আপনাদের প্রেসিডেন্ট দপ্তর থেকে ওখানে একটা প্রজ্ঞাপন দিয়ে আবার 1 ঘন্টার মধ্যে সেটা প্রত্যাহার করে দিল। মানে বিষয়টা কি ঘটছে, আমি আমি আমাদের কাছে খুব রহস্যময় মনে হচ্ছে জিনিসটা। আহ, আমি একটু সর্বশেষ অবস্থা জানতে চাচ্ছি। সর্বশেষ অবস্থার নতুনত্ব কিছু ঘটেনি, কিন্তু যেটা বলার জন্য যে ভারত সরকার দুবার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, দুটোই একটি ব্যক্তিগত মানে দ্বিপাক্ষিক সফরের জন্য এবং একটি ব্রিক্স সম্মেলনে আসার জন্য। বাংলাদেশ সরকার যাবতীয় এমন কোন সিদ্ধান্তকে, যেহেতু একটা টেন্টেটিভ প্রকাশ তারিখের কথা বলা ছিল 23-24, এটা জানা গেল আমাদের রাষ্ট্রপতি ভবনের প্রজ্ঞাপন থেকে, সেটা হচ্ছে 23-24-এর সম্ভাব্য একটা সফরসূচি তৈরি হচ্ছিল এবং যেটার অনুযায়ী ভারত সরকার যাবতীয় প্রস্তুতি রেখেছিলেন। এবং আমি যতদূর শুনেছি যে সাধারণত প্রতি শনিবার রাষ্ট্রপতি ভবনের যে রক্ষী বাহিনী থাকে, অশ্বারোহী রক্ষী বাহিনী, তাকে চেঞ্জ অফ গার্ড বলা হয়, সেই চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটা শনিবারে হবে না। তার কারণ হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান আসছেন, ফলে সেই কারণে সেই অনুষ্ঠানটাকে বাতিল করা হচ্ছিল। মানে এই ধরনের একটা প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি আমি যেটা জানি, যেটা ব্যতিক্রমীর কথা বলা হয়েছিল, ব্যতিক্রমী তাকে সম্বর্ধনা দেওয়া হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য ব্যাংকোয়েট দেন না, ব্যাংকোয়েট দেন প্রধানমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি এলে রাষ্ট্রপতি। কিন্তু একটা বিরল সিদ্ধান্ত হিসাবে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রপতি তাকে ব্যাংকোয়েট দেবেন, নৈশভোজ দেবেন রাষ্ট্রপতি ভবনে। পরের দিন আনুষ্ঠানিক 24 তারিখে হায়দ্রাবাদ হাউসে মিটিং হবে, সেখানে প্রধানমন্ত্রী তাকে মধ্যভোজে আপ্যায়ন করবে এবং আলাপ আলোচনা শেষে তিনি ফিরে যাবেন। মানে এত সংক্ষিপ্ত সফরে ছিল, কিন্তু ঠাসা কর্মসূচি ছিল। যে কারণে রাষ্ট্রপতি ভবনকে এই সিদ্ধান্তটা মানে প্রত্যাহার করতে হলো। তাদের যে প্রস্তুতি নেওয়া সব রকম ছিল, এমনকি নিরাপত্তা রক্ষীও তার ব্যবস্থা করা হয়ে গিয়েছিল, তাদের জন্য গাড়ির ব্যবস্থা ছিল, হোটেলের বুকিং এর ব্যবস্থা ছিল। কিন্তু যখন শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি যে তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এখন যদি 23-24-এ তাকে আসতে হয়, তাহলে ভারত সরকারকে জানাতে হয় যে হ্যাঁ আমি আসছি অথবা আসছি না। এটা একটা বিরল কূটনৈতিক শিষ্টাচারের নমুনা দেখালো বাংলাদেশ, যে একটা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরে যারা প্রয়োজন বোধ করলেন না একটা শিষ্টাচার দেখানো। এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন, মানে তারা যে শর্ত আরোপ করলেন প্রকাশ্য সাংবাদিক বৈঠকে, যে শর্তগুলো সোজা কথা হচ্ছে ভারতের পক্ষে মানা সম্ভব, এবং যেটা যদি তারা সমস্ত কিছু জানেন যে এটা প্রত্যার্পণ করতে গেলে কি নিয়ম কানুন, যদি তারা জেনে থাকেন, এবং 17 বছর ক্ষমতায় থাকার না থাকার ফলে তারা যদি নিয়ম কানুন কিছু না জানেন সেটা অন্য বিষয়, কিন্তু বাকিরা তো নিয়ম কানুন জানেন। সেটা যে প্রত্যর্পণ, এটা হচ্ছে অজুহাত, এটা অজুহাত। এবং আমার মতে এটা জামায়াত, চরমপন্থী উগ্রপন্থী যে আল কায়দা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, এটা তাদের চাপে এটা এই সিদ্ধান্ত। তারা না করছেন না, হ্যাঁ করছেন, হ্যাঁও বলছেন না, ঝুলিয়ে রাখলেন। এটা একটা অবমাননাকর। আমি যতদূর জানি ভারতে প্রবল এই নিয়ে সমালোচনা হচ্ছে, এবং এও বলা হচ্ছে বাংলাদেশকে এতটা শিষ্টাচার দেখানোর প্রয়োজনীয়তা ছিল কিনা। এবং দ্বিতীয়ত, এই সিদ্ধান্ত ভারত সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন, এরপরে তারেক রহমান সরকারকে আগ বাড়িয়ে আমাদের হাই কমিশনারও কিছু বলতে যাবেন না, কেউই বলবেন না। তাকে আমন্ত্রণ জানানো রয়েছে, আমন্ত্রণটা পেন্ডিং আছে, তিনি নাকচ করেননি, ফলে তিনি এবার সিদ্ধান্ত নিয়ে জানাবেন কবে আসবেন। এবং তারপরে যে অন্যান্য বিষয়ের সঙ্গে যা যা জড়িত আছে সেগুলো আনুষঙ্গিকভাবে সেগুলো একইভাবে অনুসরিত হবে।
এই সম্পর্কটা আমার মতে বাংলাদেশ সরকার ভারত সরকারের সৌজন্যতাকে দুর্বলতা ভেবে তারা কিন্তু অপমান করছেন। আমি ভারতবাসী হিসেবে মনে করি যেটা অপমান, এবং এই অপমানের আমরা কোনো যোগ্য জবাব দেওয়ার কথা আমি বলছি না, কিন্তু আমরা এবার আর কোনো উদ্যোগ যেন ভারত সরকার না নেন, সেটা আমরা ভারত সরকারের উপরে চাপ তৈরি করেছি। যথেষ্ট করেছেন, আর করবেন না। কতটা অনুনয় বিনয় করবেন যে একটা প্রধানমন্ত্রী সফরের জন্য, যারা কোনো শিষ্টাচার বলতে কিছু জানেন না? খুবই রূঢ় ভাষায় আমি বলছি, আমি জানি, কিন্তু আমি জানি তারেক রহমান অসহায়। আমি জানি তিনি আসতে চান, তাকে আসতে দেওয়া হচ্ছে না। তিনি গৃহবন্দী হয়ে আছেন, আমি অভিযোগ করছি। তিনি যেখানেই ঘুরে বেড়ান কার্যত তিনি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গৃহবন্দী। তিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আজ পর্যন্ত একটা পর্যন্ত কোনো কমেন্ট করেননি। ভারত ছেড়ে দিন, দুনিয়ার এত কিছু ঘটনা ঘটছে, এত কিছু, তারা মরক্কো চুক্তিতে সামিল হচ্ছেন, সৌদি আরব, টার্কি এবং এদের সঙ্গে কোনো বিষয়ে তারেক রহমানের কোনো বক্তব্য আমি শুনিনি। হয়তো তারেক রহমানকে বলা হয়েছে প্রধানমন্ত্রী যদি থাকতে চান এ ব্যাপারে কোনো মাথা গলাবেন না। আমাদের কাছে এই ইমপ্রেশনটা আসছে, এটা সত্য নাও হতে পারে। কিন্তু আপনি যে বলছেন ভেতরে ভেতরে, দেখুন ভেতরে ভেতরে বলতে আমি শুনেছি আপনাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি জানি না, তার কেউ কেউ আবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি ব্রিটিশ নাগরিক কিনা নাকি বাংলাদেশি নাগরিক, এ নিয়ে সমস্যা আছে। এখন সেটা যাই হোক পরের কথা, কিন্তু তিনি যদি, তাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিতে হবে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিলেই তবে তিনি আসতে পারবেন। এবং সেক্ষেত্রে আহ এটা যে ব্রিক্স সম্মেলনে তার নাকি আসার সম্ভাবনাও আছে, এরকমও শুনেছি। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে, এবং তিনি, আমি যেটা শুনেছি ওখানকার কিছু সাংবাদিকদের কাছে এরকম একটা বিরাট বিপুল জয়ের মতো একটা হাসি হেসে বলতে চাইছেন আসলে ভারত সরকার তার পুরনো সিদ্ধান্ত থেকে পিছু হটছে। মানে কোন সিদ্ধান্ত থেকে ভারত পিছু হটছে সেটা আমরা এখনো জানি না। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আনঅফিসিয়ালি বলা হয়েছে যে যে ধরনের শর্ত আরোপ করেছেন বাংলাদেশ, সেই শর্ত থেকে যদি তারা সরে না যান তাহলে আমাদের পক্ষে তাদের শর্ত, তারপরে তারা আসবেন কি আসবেন না তাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা সেই শর্ত মানতে পারছি না। কি শর্ত? হাসিনার মুখ বন্ধ করতে রাখা হবে, করবেন না, বলবেন না ভারত সরকার। ভারত বাংলাদেশের মতো একটা ওরকম মানে মিডিয়ার কণ্ঠরোধ করার দেশ নয়। ফলে এখানে কোনো সাংবাদিক যদি ইন্টারভিউ নিতে চান বা নেন, তারা নিতে পারবেন এবং নেবেন। ফলে সে নিয়ে এখনো প্রতিবন্ধকতার কথা আমরা জানি না। কিন্তু ভারত সরকার সৌজন্যতাবশত, যেহেতু তারেক রহমান আসার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল, সেই কারণে ভারতের কিছু প্রধান সারির মানে মিডিয়াকে, হাউসকে বলা হয়েছিল যদি এই সময় আপনাদের শেখ হাসিনা কোনো ইন্টারভিউ দিয়েও থাকেন তাহলে অন্তত তারেক রহমান সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী সফর পর্যন্ত অপেক্ষা করুন। এখন জানেন না, তাহলে আবার একটা নতুন তিক্ততা তৈরি হয়। সেটা কিন্তু ভারতের মিডিয়া কিন্তু মেনে চলছে। কিন্তু এখন যে পরিস্থিতি, আপনি জানেন যে ভারতবর্ষের বেশ কিছু সংবাদ গণমাধ্যমের সম্পাদকীয়তে বাংলাদেশ সরকারের তুমুল সমালোচনা করা হয়েছে, এবং তারা এটাও বলছেন যে অত্যন্ত বাড়াবাড়ি করছে, এবং একটা মাত্র ইস্যুকে ধরে তারা একটা দ্বিপাক্ষিক সম্পর্ককে বিষিয়ে দিতে চাইছেন, এই সম্পাদকীয়তে লেখা হয়েছে। এবং সেইগুলোতে তারা কিন্তু এটা বোঝা উচিত তাদের, এটা অপরিপক্কতার পরিচয়। এভাবে যে তারা সরকার টিকিয়ে রাখতে পারবেন এটা যদি ধারণা করে থাকেন, এটা আমি বলছি আমার মত, সেটা সম্ভব নয়। ফলে আপনি যেটা বলছেন ভেতরে ভেতরে আলোচনা, ভেতরে ভেতরে আলোচনা যা খুশি হয়ে থাকে হয়ে থাকে, বাংলাদেশ আর সিদ্ধান্ত থেকে, তথ্য থেকে সরছে কিনা, আর ভারত সরকার তার সিদ্ধান্তকে সরছে কিনা, এটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যতদূর জানি আজ পর্যন্ত ভারত সরকার যে কথা ঘোষণা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা মানা সম্ভব নয়, সোজা কথা। তারপরে যদি আসতে চান আসতে পারেন। দাদা, তার মানে তো পরিষ্কার একটা টানাপোড়েন শুরু হয়েছে নতুন করে। আমি এই টানাপোড়েনের এখন পর্যন্ত যেটা হয়নি, মানে ভবিষ্যতে তারেক রহমান যাবেন কি যাবেন না এটা তো তার সিদ্ধান্ত। এখন পর্যন্ত যা ঘটেছে তার ক্রিয়া প্রতিক্রিয়া কি, মানে দুই দেশের অন্যান্য সেক্টরগুলোতে, ব্যবসা বাণিজ্য, জ্বালানি, ভ্রমণ, ভিসা, এগুলাতে ক্রিয়া প্রতিক্রিয়া কি কেমন হতে পারে বলে আপনি মনে করেন? যেগুলো চলমান সিদ্ধান্ত যেগুলো ঘোষণা করা হয়ে গিয়েছিল
সেগুলো এই কারণে প্রতিহিংসা নেওয়ার জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হবে এমন কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি। কারণ ভারত সরকার মনে করেন যে সরকারের সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের উপকারের জন্য তারা কল্যাণমুখী প্রকল্প অব্যাহত রাখতে চান। ফলে যে পর্যটন ভিসা দিয়ে চালু করেছেন সেটা আমার মনে হয় না যে এখনই প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত হয়েছে বলে। কিন্তু ধরুন যে যেগুলো আপনার বর্তমান যে ডিজেল সরবরাহ সেটা যেরম চলছিল সেরম চলছে, বিদ্যুৎ সরবরাহ চলছে। আপনাদের অসুবিধা হলে সেখানে দরকার হলে কাঁচা সবজিও যাচ্ছে, সেটাও পাঠানো হচ্ছে। কিন্তু এর ওপরে বাড়তি যে আরো অনেক কিছু, যেটা ভারতের হাই কমিশনার বলে এসেছিলেন তারেক রহমানকে, যে আপনি আর যা যা আপনার সুবিধার্থে যা যা চান, আপনার সংকট লাঘবের জন্য যা যা করতে চান, সেটা ভারত সরকার আপনাকে করতে রাজি আছে, কিন্তু আপনাকে তার জন্য ভারতে আসতে হবে। এখন এইটার থেকে বলাতে তার ধারণা আছে ভারত ভীষণ দুর্বল। এখন কি করা যাবে? কেউ যদি ভেবে বসে থাকেন যে ভারত দুর্বল, তাহলে তাকে আমি তো এখান থেকে বসে পাম্প করে বলতে পারবো না যে না ভারত প্রবল শক্তিশালী। ভারত কি সেটা আমরা জানি, কিন্তু আমরা ভারতীয়রা জানি। যদি এই বর্তমান সরকার, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা মনে করেন না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি বলবো বৃহত্তর অংশের মানুষ, তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান। যার প্রমাণ আপনারা দেখেছেন ভিসা লাইনের ভিড়। তারা যদি ভারত বিরোধী হতেন, ভারত সম্পর্কে যদি এত তাদের নেতিবাচক ধারণা হতো, তারা রাত জেগে সারাদিন ধরে লাইনে দাঁড়াতেন না। ফলে সাধারণ মানুষ ভারতের পক্ষে। ভারতের পক্ষে যারা নয়, বিরোধী যারা, তারা হলেন একদল রাজনৈতিক নেতা, একদল চরমপন্থী, একদল উগ্রপন্থী, যারা বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করতে চান। দাদা, যে বাড়তি ডিজেলটা চাওয়া হয়েছিল, এই বিষয়টা হ্যাং হয়ে আছে, এটার ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। না, এটা সিদ্ধান্ত নেই, তার কারণ হচ্ছে সিদ্ধান্ত একটা তো বলা হয়েছে, প্রকাশ্যে বলেছেন আমাদের মুখপাত্র। তিনি বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেল সরবরাহের একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা অনুসারে শেখ হাসিনার তৈরি করা পাইপলাইন দিয়ে বাংলাদেশের ওই বর্তমান যারা আছেন তাদেরকে সমস্ত তেল ফেল পাঠানো হচ্ছে। কিন্তু বাড়তি তারা আরো চেয়েছে। সেটা ভারত সরকার জানিয়েছে যে আমরা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে তো একটা ডিজেল বা তেলের সংকট আছে না, সমস্ত জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে, বাংলাদেশেরও আটকে আছে অনেক গ্যাসের, যেগুলো গ্যাস নিয়ে আসার কথা। ফলে এই ভারতের আভ্যন্তরীণ যে চাহিদা, সেটাকে এটাকে না মিটিয়ে, মানে আগ বাড়িয়ে কোনো বাড়তি কিছু করা যাবে না। দ্বিতীয়ত তেল শোধনাগার যেগুলো, তাদের একটা উৎপাদনের ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলেই কিন্তু মানে 1,00,000 টন যদি উৎপাদন করার সম্ভাবনা থাকে, সেটাকে আপনি 2,00,000 টন ক্ষমতা সম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি একটা হাঁড়িতে যদি ভাত রান্না করেন, সেই হাঁড়িতে যতটুকু চালের ভাত হতে পারে ততটুকুই তো হবে না। আপনাকে যদি অনেক লোকের জন্য করতে হয়, পিকনিকের মতো করতে হয়, দাওয়াত দিতে হয়, অনেক খাওয়াতে, তাহলে বড় হাঁড়ি আনতে হয় না? সেই হাঁড়িটা তো বড় নয়, হাঁড়িটা তো সীমিত সীমিত আয়তন। ফলে সেই মধ্যে থেকে যতটুকু দেওয়া সম্ভব তার কিন্তু কোনোটাই ভারত বন্ধ করেনি। এটাকেও কিন্তু ভারতের তার একটা যুক্তি কখনো কখনো কেউ কেউ দেন সরকারের পক্ষে, নির্লজ্জের মতো যুক্তি দেন। সেটা হচ্ছে এটা ব্যবসায়িক সম্পর্ক, আমরা তো ফ্রিতে নিই না, বিনা পয়সায় নিই। তা আপনি ফ্রিতে পাকিস্তান থেকে নিন না, কে বারণ করেছে? আপনি বলে দিন ভারত থেকে নেবো না, ভারত থেকে বিদ্যুৎও নেবো না, ভারত থেকে ডিজেলও নেবো না, ভারত থেকে কাঁচা মরিচও নেবো না। আপনি বলে দেন, প্রকাশ্যে ঘোষণা করে দেন আপনি নেন পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, কি চীন থেকে। কে বারণ করেছে? বারণ তো কেউ করেনি, কিন্তু আপনি নেবেনও, আবার বলবেনও এসব কথা, আবার বাড়তিও চাইবেন, আবদার করবেন। একটা হাস্যকর পরিস্থিতি। মাঝখান থেকে বাংলাদেশের মানুষের দুর্গতি, কষ্ট বাড়ছে, এটা দুর্ভাগ্যের বিষয়। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ এই রাজনৈতিক নেতারা নয়, তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাস আছে, বিদ্যুৎ আছে, আলো জ্বলছে, খাবার দাবার হচ্ছে, মুরগি মাটন সব খাচ্ছেন। হ্যাঁ, এবং দরকার হলে তারা গরুর মাংসও খাচ্ছেন। কিন্তু সাধারণ গরিব মানুষের পক্ষে জোগাড় করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আমি জানি বহু মধ্যবিত্ত মানুষ, তারা গ্যাসের সংকটের জন্য ইলেকট্রিক হিটার কিনেছিলেন। ইলেকট্রিক হিটারে রান্না চাপিয়ে দেওয়ার পর বিজলি চলে গেছে, সারাদিনে বিজলি আসেনি। ঢাকা শহরের কথা বলছি, আমি গ্রামের কথা বলছি না। গ্রামে তো 12-14 ঘন্টা নাই। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে মধ্যবিত্ত মানুষ, তারাও কিন্তু নীরব হয়ে আছেন ঠিকই, কিন্তু এই নীরবতাটা কিন্তু ধীরে ধীরে বারুদের স্তূপের মতো জমছে।
এটা বিস্ফোরণ একটা সময় সত্যি সত্যি হয়েছিল, আবার প্রয়োজনে একটা বিস্ফোরণের মুখে বাংলাদেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাদা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ফখরুল রহমান তিনি আজকে দুইটা কথা বলেছেন। একটা বলেছেন যে ভারতের সাথে কবে স্বাভাবিক সম্পর্ক হবে এটা ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার কথার অর্থ এটাই। আর একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীকে ভারত দাওয়াত দেয়নি, ভারত দাওয়াত দিয়েছে বিমস্টেকের চেয়ারপারসনকে। এই পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে। মানে আমাদের সাংবাদিকজন বারবার প্রশ্ন করছে যে ভারত সফর নিয়ে কি হলো, কি সেই পার্থক্যটা আপনি কি বুঝেছেন বা আপনার দিক থেকে কি মনে হয় উনি কেন এইটা মেন করছেন? আমি যেটা বুঝেছি সেটা খলিলুর রহমান, আমার ধারণা তিনি ঠিকই বলেছেন, ভুল বলেননি। আমার ধারণা তিনি বোঝাতে চাইছেন যে একটা দ্বিপক্ষীয় সফরের একটা আমন্ত্রণ অলরেডি রয়েছে, তারা তো সেটাও গ্রহণ করতে পারেন। সেটা তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছিল, তাই না, ফেব্রুয়ারি মাসে। আর একটা আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি যখন সেটা নিয়েও গড়িমসি করছেন, তখন আর একটা আমন্ত্রণ তাকে দেওয়া হয়েছিল বিমস্টেকের সভাপতি হিসাবে। কে দিয়েছেন? ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি বোঝানো চায় বাংলাদেশের, মানে যদি কেউ তার ভিন্ন ব্যাখ্যা করেন সেটা অন্য, তিনি খুব ঝানু কূটনীতিবিদ এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন দুটি আমন্ত্রণ আছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের এই প্রশ্নটা এখনো কেন করেন না তারা, আমি থাকলে, ঢাকায় থাকলে এই প্রশ্নটাই করতাম। আপনি কোনটা আমার গ্রহণ করেছেন, কোনটা খারিজ করেছেন, এটা পরিষ্কার করে অন্তত বলতে হবে তো। আমি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটা পেন্ডিং, ওটা আমি দেখেছি, কোনো সময় হয়তো যেতে পারি, কিন্তু ব্রিক্স টেকের যে যাবো না এটাও তো বলছেন না। না, বুঝতে হবে, বুঝতে হবে। বাংলাদেশের মানুষ বুঝছেন না, সাংবাদিক বুঝছেন না, তা আমরা বুঝে কি করব? তিনি গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন, এই প্রশ্নটা তো বাংলাদেশের সাংবাদিকদের করা উচিত ছিল।